কি কোমাতে আছে? না, কোমায় না, একটা অদ্ভুত রোগ। আমিও এই রোগের ব্যাপারে আগে কখনো শুনিনি। একটা অসুস্থ মেয়েকে তার পরিবারের লোক মারতে কেন চাইবে? যতটা আমি ওদেরকে চিনেছি, আমার মনে হচ্ছে যে ওদের ভাবসাব খুব একটা সুবিধার নয়। সারিকার সঙ্গে আমার কয়েকদিন আগেই দেখা হয়। একদিন আমি অফিস থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, কি করছিলে তুমি? হ্যাঁ, এত বড় একটা ট্রাক সামনে থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পাওনি? ও হর্ন বাজাচ্ছিল, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করছিলে কি? মনে হচ্ছে দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু এই রাস্তায় একা কি করছে? কে কে আছে এখানে? আকাশ দাদা, কে আপনি? কে? তার মানে আপনি দেখতে পান? তাহলে আপনি আমি আর ওই ট্রাক দেখতে পাননি? চাপা দিয়ে চলে যেত আপনাকে যদি আমি আপনাকে না বাঁচাতাম। সরি, আমি সত্যি দেখতে পাইনি। সারিকা, সারিকা তুমি ঠিক আছো তো? সারিকা, তুমি একলা কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আগেই বলেছিলাম আমরা প্রপার্টি দেখতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কথা কেউ শোনেই না। রজনী প্লিজ থামো তুমি। ইনি ঠিকই বলছেন, আমি নিজে দেখেছি। ওনার লেফট সাইড দিয়ে একটা ট্রাক আসছিল, উনি দেখতে পাননি। ও হর্ন বাজাচ্ছিল, শোনেনি। চাপা দিয়ে চলে যেত ট্রাক যদি আমি না থাকতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সত্যি ও ট্রাকের আবার শুনতেও পাইনি আর দেখতেও পাইনি। তার মানে এইসব আপনি, মানে আপনার শুধু জিনিস আর সবার এই এই ডান দিকটা নজরে আসে না, শুধু বাঁ দিকটা নজরে আসে। হ্যাঁ স্যার। তার মানে এই মুহূর্তে আমি আপনার সামনে আছি, আপনি আমার অর্ধেকটা দেখতে পাচ্ছেন, আমার এই ডান দিকটা আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখতে পাই না। আমার যত কাছে কেউ থাকুক না কেন, যদি সে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে, তাহলে না আমি তাকে শুনতে পাই আর না দেখতে পাই স্যার। আমার এই সমস্যাটা রয়েছে স্যার, হেমি স্পেশাল নেগলেক্ট। এই রোগের কারণের জন্য স্যার আমার মাথা লেফট সাইড রেজিস্টার করতে পারে না স্যার, শুধুমাত্র ডান দিকটাই বুঝতে পারি আমি স্যার। সেই জন্য আপনি এইসব পেন্টিংস, এই লোকজন, সবার ডান দিকটাই দেখতে পাই আমি স্যার। তাহলে এই এই অসুখের কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আর আপনারা আপনারা ওনাকে রাস্তায় যেতে দিলেন কি করে? আপনারা তো জানতেন যে ওনার সঙ্গে কি হচ্ছে, তারপরেও যদি কিছু হয়ে যেত ওনার। স্যার আপনি বলুন স্যার, ওর তো নিজের বুদ্ধি ব্যবহার করার দরকার ছিল। ওর কি দরকার ছিল রাস্তায় একা যাবার? আর এ কোনো ছোট বাচ্চা নাকি যে 24 ঘন্টা ওকে নজরে রাখতে হবে? ইনফ্যাক্ট আমরা এর জন্য একটা বেবি সিটার রেখে নিই যে 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। এখন এসব বলে কি হবে? হ্যাঁ, ভুল আমাদের হয়েছে, এটা তোমরা মানো আর না মানো আমি মানি। স্যার আই এম সো সরি স্যার। স্যার এই ভুল আর দ্বিতীয়বার আর হবে না। সারিকা আমার ছোট বোন, আর এর খেয়াল রাখা আমার দায়িত্ব স্যার। কারেক্ট, এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, চল ওষুধ খাবে। স্যার এটা তো খুবই ভয়ঙ্কর রোগ। যদি কেউ ওর লেফট সাইডে সোজাসুজি অ্যাটাক করে তাও ও বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাতেই আমার ভয়। এক তো এই অসুখ, তার উপরে কোটি টাকার সম্পত্তির একলা ওয়ারিশও। সারিকার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সারিকা বেঁচে গেছে।
কিন্তু ওর এই হেমি স্পেশাল নেকলেট অসুখ হয়ে গেছে। ওর আশেপাশেও দেখভাল করার জন্য তো অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে জানি না কতজন আছে যারা সৎভাবে ওর ওর ভালো চায়। এরকম কেন মনে হচ্ছে তোমার? অভিজিৎ, ওই উইল অনুযায়ী সারিকার পরে পুরো সম্পত্তি এই আত্মীয়দেরই পাওয়ার কথা। আর আমার প্রথম থেকেই এদেরকে খুব একটা ভালো লাগছে না। আর এই কিছুদিন আগে আমি ওর বার্থডে পার্টিতে গেছিলাম। চলো সারিকা, এবার কেকটা কাটো। দাদা আর 2 মিনিট ওয়েট করে যাই, দয়া স্যার হয়তো চলে আসবেন। আমি ওনাকেও ইনভাইট করেছি। অন্তত আমাদেরও বলতে পারতে। আরে কে কি বললো না ভাই? ও আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আই উইল টেক ইট, দাও। আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন, আর আমি ইনাকে 24 ঘন্টা সারিকার সাথে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছি। আশা করি আপনি সারিকাকে নিয়ে আর চিন্তিত হবেন না। একদম। আর আমাদেরও মনে হয় যে কৃতি থাকলে সারিকা সেফ থাকবে। অ্যাবসলিউটলি। আমারই ভুল হয়েছে, শুধু আমার ভুল। আমার সারিকাকে ওদের ভরসায় ছাড়া উচিত হয়নি। আমার মেরে দিয়েছে হয়তো ওরা ওকে। বাড়ি এসে গেছে। কোথায় ও? হ্যাঁ, কি করেছো তোমরা ওর সাথে? স্যার, আমরা তো জানি না কি হয়েছে। আমরা তো কিছুই করিনি স্যার। 1 মিনিট, কি হয়েছে কি এখানে? স্যার, ড্রয়িং রুমের অবস্থা দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ভিতরে যাইনি। আগে এটা বলো, সারিকা কোথায়? স্যার, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখিনি। স্যার, আমরা এইসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম আর সোজা আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করো, আর কাউকে ভিতরে আসতে দেবে না। সারিকা, সারিকা, কেউ আছেন? এখানে তো মনে হচ্ছে অনেক কিছুই হয়েছে। এত রক্ত তো কোনো একজনের হতেই পারে না। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, কেউ লুটপাট করার জন্য ঢুকেছিল, কিন্তু টাকা নিয়ে বেরোতে পারেনি। যেই ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার উপরেই আক্রমণ করে। স্যার, লাশ। সারিকা? ও নো। মানালি তো এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না? সারিকার ছোট বৌদি, জয়ন্তর স্ত্রী। তাহলে ও কোথায় আছে? ও নো। দয়া, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন। এটা তো কৃতি। তুমি চেনো? হ্যাঁ, কৃতি স্যার, পালস চলছে, এখনো বেঁচে আছে। এ সারিকার রুমের বাইরে? সারিকা, সারিকা। ফ্রেডি, এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, একে হসপিটালে পাঠাতে হবে। সারিকা, 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 অভিজিৎ। না 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 না, কিছু নেই, কিছু নেই। Relax, আমরা relax. সিআইডি থেকে। এসো, রিল্যাক্স, বাইরে রিল্যাক্স, এসো, বাইরে এসো, বাইরে এসো। বেবি, এসো। সামনে। তুমি ঠিক আছো তো? বসো, এখানে বসো। থ্যাংক গড, একে পাওয়া গেছে। তুমি ঠিক আছো? সবাইকে মেরে দিয়েছে, সবাইকে মেরে দিয়েছে স্যার। এক মিনিট, এক মিনিট। কে করেছে এসব? কে ছিল সে? দয়া স্যার, কি হয়েছিল? স্যার সবাইকে মেরে দিয়েছে স্যার। কে? মেরে দিয়েছে, কে? কে মেরেছে? মেরে দিয়েছে স্যার।
আমার মনে হয় এক্ষুনি একে হসপিটালে পাঠানো উচিত। ওর মানসিক অবস্থা ঠিক নেই। এটাই ঠিক হবে, মনে হচ্ছে শক পেয়েছে। মুরবি তোলো একে, ওঠো, ওঠো। আমার সাথে এসো। স্যার আপনি আমাকে ঘরে কেন যেতে দিচ্ছেন না? আমার বউ খুন হয়েছে। স্যার প্লিজ আমি একবার দেখতে চাই, শুধু একবার। মিস্টার জয়ন্ত, আপনার স্ত্রীর খুন হওয়ার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু আমরা আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারি না। 3 জনের উপর হামলা হয়েছে, একজন মারা গেছে, একজন আহত, আর একজন শক পেয়েছে। আর আপনারা বলছেন যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, সত্যি আমরা কিচ্ছু জানি না স্যার। ইনফ্যাক্ট আমরা এখানে কেউ ছিলামই না স্যার। আমরা সবাই নিউ বোম্বেতে ছিলাম একটা পার্টিতে। কোন পার্টি? স্যার একটা ফ্রেন্ডের রিসেপশনের পার্টি। তো আপনারা সবাই ওখানে গিয়েছিলেন তো? মানালি। ও বাড়িতে কেন ছিল? স্যার মানালি আমাদের সঙ্গে গিয়েছিল। বাড়িতে শুধু সারিকা আর কৃতি ছিল, কারণ স্যার সারিকার শরীর খারাপ ছিল। কিন্তু স্যার এই পার্টি থেকে হঠাৎ মানালি কি করে হারিয়ে গেল আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার, হ্যাঁ পূরবী। স্যার এই দেখুন, এর নখে এবং এর বডিতে অনেক গুঁড়ো চুল পাওয়া গেছে। স্যার এই কাঁচের টুকরোগুলো দেখুন, বেশ মোটা, মনে হচ্ছে কারো চশমার কাজ। চশমারই মনে হচ্ছে। রেখে দাও সাবধানে। এই টেনে নিয়ে যাওয়ার চিহ্নের সঙ্গে রক্তের ফোঁটা। এখানে এতটা রক্ত, মানে এখানে এসে দাঁড়ায় আর বাইকের চাকার দাগ। কেউ আহত অবস্থায় এখানে আসে আর বাইকে উঠে এখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে বাইক কার কাছে আছে? বাইক? না স্যার বাইক তো কারুর কাছে নেই। আমাদের সবার কাছে নিজের পার্সোনাল গাড়ি আছে স্যার। এই বাড়িতে টোটাল 5টা কার আছে স্যার। কিন্তু অভিজিৎ, এটা কেন জিজ্ঞাসা করছো? কারণ কেউ খুবই আহত অবস্থায় বাইকে উঠে এখান থেকে চলে গেছে, আর আমার পুরো বিশ্বাস যে খুনি সেই। আই থিঙ্ক এর জবাব সারিকাই দিতে পারবে। ওর জ্ঞানটা একবার ফিরে আসুক। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কারো চোট বা আঘাত লেগেছিল? আঘাত আমাদের? স্যার আপনার কথার মানে কি? আমাদের কেন চোট লাগবে? আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? যতক্ষণ এই কেসটা সলভ না হবে আমরা সবার উপরেই সন্দেহ করব। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের সন্দেহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই প্লিজ কোঅপারেট। সারিকা, আচ্ছা তুমি কি ঠিক আছো? অভিজিৎ, সারিকা, দয়া স্যার। তুমি ঠিক আছো? স্যার মানালি বৌদি আর কৃতি স্যার। কৃতি ঠিক আছে, কিন্তু মানালি মারা গেছে। সামলে কৃতি। কৃতি, কৃতি তুমি ঠিক আছো তো? আই এম সো গ্ল্যাড ইউ ওকে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আচ্ছা কাল এক্স্যাক্টলি কি হয়েছিল তুমি বলতে পারবে?
সারিকা, সারিকা কোথায় তুমি? বৌদি, সারিকা, সারিকা। কৃতি, কৃতি, কৃতি। তো তুমি ওনার দরজাতে ধাক্কা দিয়েছিলে। তো কৃতি, আপনি কি দেখেছিলেন? আপনার উপরে আক্রমণ কি করে হলো? সারিকার জোরে চিৎকারের আওয়াজ পেলাম, আমি তখনই ঘর থেকে বাইরে আসি। সারিকা, এইসব কি করে? কৃতি, কৃতি, সারিকা তুমি ঠিক আছো তো? কৃতি, আমি আমি আমার রুমে। কৃতি, আমি এখানে। ওকে 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 সারিকা, ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং। কৃতি সাবধানে, খুনি এখনো বাড়িতেই আছে। খুনি? সারিকা, তুমি ওকে দেখেছো যে কৃতির ওপর হামলা করেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। সারিকা, সারিকা, কৃতি, কৃতি। সারিকা, সেই মুহূর্তে তুমি যা যা দেখেছো সেটা তুমি একটা পেপারের ওপর আঁকতে পারবে? হ্যাঁ স্যার, যখন আমি ওনাকে মানালি বৌদির পেছনে দেখেছিলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ওই মুখটার একটা ঝলক দেখতে পেয়েছিলাম স্যার। যখন আমি আবার দেখি তো তখন আমি শুধু হাতটুকু দেখতে পাই। কৃতি আমার দিকে আসছিল আর তারপর পিছন থেকে হাত এলো, ওই হাতটা ওর ওপর হামলা করলো। লোকটা রেনকোট পরেছিল আর গ্লাভস আর একটা বড় চকমকি ঘড়ি, এই যে একেবারে সেরকমই হুবহু যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। আই হোপ এই অর্ধেক ছবিগুলো দিয়ে আপনারা কিছু উপকার পেয়ে যাবেন হয়তো। চিন্তা করো না, এই অসম্পূর্ণ ছবিটা আমরা কমপ্লিট করব। ফেডরিক, মনোহরের কাছে এই পেন্টিং গুলো নিয়ে যাও আর বলো যে এই স্কেচ যেন কমপ্লিট করে। সারিকা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেতে পারেন, টায়ার্ড হয়ে গেছেন হয়তো। চলো সারিকা। এই লোকটাকে তো আগে কখনো দেখিনি স্যার। হতে পারে শুধু এই কাজের জন্যই হায়ার করা হয়েছিল। আর ঠিক সময়ে মানালি ওর প্ল্যানটা ভেস্তে দিল। খুব মন দিয়ে দেখো এই স্কেচটা। এটা সেই লোকটার ছবি যে মানালিকে খুন করেছিল। আপনারা কি একে কোনোদিন দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না আমাদের কেন সন্দেহ করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সবাই সারিকার আপনজন, আর আজ আমরা বিজনেসের সব কাজ ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র সারিকার জন্য। আর আপনাদের মনে হচ্ছে আমরা ওকে মারতে চাইছি? স্যার যে মারা গেছে ও আমার বউ স্যার, আর সারিকা আমার বোনের মতো। স্যার, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা মারা গিয়েছিল। সারিকার বাবা মাই আমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। আমি আজ যা কিছু হয়েছি ওনাদের দুজনের জন্যই হয়েছি। আর স্যার, আমি সারিকাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, এক তো আমরা ওর জন্য নার্স রাখলাম আর আপনারা সবাই আমাদেরকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহ করছি তোমাদের সবাইকে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসো তোমরা ওকে। আপনারা সবাই ভালোভাবেই জানেন যদি ওই বেচারির কিছু হয় তাহলে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তির তোমাদের সবার মধ্যে ভাগ হবে। ওকে বাড়িতে রেখে তোমরা সবাই পার্টিতে গিয়েছিলে। ওখানে মালিনী কোনো কথা শুনেছিল যে কোনো খুনি ওকে মারতে চলেছে। মালিনী কাউকে কিছু না বলেই নিজে ওকে সাবধান করে আর চলে যায় সেখানে যেখানে খুনি মানালিকে মেরে ফেলে। আর যদিও
পার্টিতে এই কথাটা শুনে থাকে, তাহলে আপনাদের মধ্যে কেউ হবে। কেউ না? ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের কড়া নজর থাকবে তোমাদের উপরে। অভিজিৎ, দয়া, ও বলছিল মানালি ওকে ফোন করেছিল যে মানালি পুলিশ নিয়ে ওর বাড়িতে পৌঁছচ্ছে। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ও না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে না পুলিশের সঙ্গে। হতে পারে কেউ ওর পিছু নিয়েছিল, তাই হয়তো ও ভয় পেয়ে গিয়েছিল। একটা কাজ করি আমরা, পঙ্কজ, পুরবী, ওই পার্টিতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের নাম আর ফোন নাম্বার বের করো, আর খোঁজ নাও ওই রাতে মানালির বাড়ির আশেপাশে ওদের মধ্যে কার ফোন অ্যাক্টিভ ছিল। স্যার, হ্যাঁ স্যার, ওই রাতে ওখানে 250 লোক ছিল, কিন্তু স্যার একজন হচ্ছে ঈশান, ওই রাত্রেও পার্টিতে ছিল, আর ওখান থেকে ও সারিকার বাড়ির দিকে গেল যখন মানালি পার্টি ছেড়ে গেল। আর ফোন ওখানেই বন্ধ হয়ে যায় ওদের বাড়িতে। স্যার, আর একটা আজব ঘটনা ঘটেছে, মানালি সেই রাতে ওই বাড়িতে ফোন করেইনি, বরং সেখান থেকে ব্যান্ড্রায় গিয়েছিল, কোয়াড্রাম, আর তারপর থেকে ফোনটা সুইচড অফ। মানালির সেল ফোন তোর কাছেই ছিল ওই ক্রাইম সিনে? সুইচ অফ? আচ্ছা, এমনটা নয় তো যে ওই ফোনটা আসলে ঈশানের ফোন, ভুল করে ওখানে পড়ে গিয়েছিল? মানে ঈশান সেই রাতে সারিকা ভিলা এসেছিল। ডাকো ঈশানকে বিউরোতে। স্যার, আমি করেছিটা কি? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ঈশান, একটু আপনার চশমাটা খুলবেন? চশমা? স্যার, এটা তো উইদাউট নাম্বারের চশমা, এটা তো আমি রেগুলার পড়ি না। ডক্টর সালুকের কাছে নিয়ে যাও এটা। স্যার, আমাকে এটা তো বলুন, আমি করেছিটা কি? আমরা আপনাকে এখানে মানালি মার্ডার কেসের ব্যাপারে ডেকেছি। ক্রাইম সিনে আমরা চশমার ভাঙা কাঁচ পেয়েছি, আপনার চশমাটাকে ওই কাচের সঙ্গে ম্যাচ করিয়ে দেখব। কিন্তু স্যার, আমি তো ওই জায়গায় যাইনি। যদি তুমি নাই গিয়ে থাকো তাহলে তোমার ফোন ওখানে ওই ভিলাতে কি করছিল? আর মানালির ফোন তোমার বাড়িতে মান্দ্রাতে কিভাবে পৌঁছলো? ওই স্যার, পার্টিতে আমাদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ আমাদের ফোন দুটো এক। কি হলো মানালি ম্যাডাম, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত আমি? না তো, আসলে আমি ওই জয়ন্ত আর আকাশকে খুঁজছিলাম। আপনি ওদের কোথাও দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন ভেতরেই হবে। আসলে কি হয়েছে, এত চেঁচামেচি আর এই ডিস্কোতে আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবেন ওদের খুঁজে পেতে? আমি ওদের ভেতর থেকে আপনার কাছে পাঠাচ্ছি। মানালি, ঈশান, তুমি তো বলছিলে মানালি খুঁজছে আমাদের, কোথায় মানালি? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন মানালি, কি জানি কোথায় চলে গেলেন। ওই দিকটা কি দেখি, চলো। স্যার, আমার ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি মানালিকে বলতে পারি। সেই কারণে মানালি পুলিশকে ফোন করতে পারেনি। স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনি না হলেও খুনির সঙ্গীত হতে পারো, যে ওখানে ওই পার্টিতে উপস্থিত ছিল। তুমি পার্টিতে মালিনীর সমস্ত কথা শোনো, আর যখনই মানালি ওখান থেকে বেরোয় তুমি মানালির পিছু নাও। কোনো কায়দা করে তুমি মানালির ফোন তোমার বাড়ি ব্যান্দ্রাতে পাঠিয়ে দিলে, আর ওখানে পাওয়া চশমার কাঁচের টুকরো, আমাদের সন্দেহ ওটা তোমার চশমার। রিপোর্ট তো আমরা পেয়েই যাব আমাদের ফরেন্সিক ল্যাব থেকে। ঈশান, শুধু ঈশানের কাছে কোনো কারণ নেই, কিন্তু সবার কাছেই কোনো না কোনো কারণ আছে সারিকাকে মারার জন্য। দিয়া আর অভয়, এদের দুজনের তো টাকার খুব প্রয়োজন ছিল, হতে পারে এরা দুজন করেছে। আর এদের প্রত্যেকের কাছে একটাই অজুহাত আছে যে ওরা রিসেপশনের পার্টিতে ছিল। স্যার, এরা সবাই ওই রিসেপশন পার্টিতে প্রেজেন্ট ছিল, কিন্তু কোনো একজন খুনিকে ফোন করে সারিকা ভিলায় যেতে বলেছিল লেফট দিয়ে, যাতে সারিকা কিছু বুঝতে না পারে। তারপর সারিকাকে মারবে, কৃতিকে মারবে, আর সবাই ভাববে দেখে যেন মনে হয় চুরি করার উদ্দেশ্যে খুনটা হয়েছে। আর এই সব কিছুই মালিনী শুনে ফেলে। তারপর ননদকে বাঁচানোর জন্য ও বাড়ি ফিরে আসে, কিন্তু ও সেখানে খুন হয়। কিন্তু মারা যাওয়ার আগে ও খুনিকে আহত করেছিল।
খুনি যাওয়ার সময় কৃতির উপরে হামলা করে, লুটের মাল আর ওর ননদকে ফেলে তারপরে সে বাইকে করে পালিয়ে যায়। একবার, শুধু একবার এই খুনির ব্যাপারে কিছু যদি জানতে পারি না, কিছু, তাহলে ধরে নাও মাস্টার মাইন্ড আমাদের হাতে। স্যার খুনির বাইকের টায়ারের চিহ্ন, আশেপাশে পড়ে থাকা রক্তের ফোঁটা সব চেক করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। স্যার মনে হয় যে খুনির কোনো পাস্ট রেকর্ড নেই। এর মানে হলো খুনি কোনো পেশাদার অপরাধী নয়। স্যার মানালির জামা কাপড় থেকে আর নখ থেকে যে চুলগুলো পাওয়া গেছে, সালুমকে স্যার সেটা টেস্ট করছে, হয়তো কিছু পাওয়া যাবে। আমার আন্দাজ একদম ঠিক ছিল। এবার শুধু ডিএনএ রিপোর্টটা দরকার। হ্যাঁ সালুকে বস, হ্যাঁ একটা কথা ঠিক যে ঈশান খুনি নয়, কারণ ক্রাইম স্পট থেকে এই যে চশমার লেন্সের ভাঙা টুকরো পাওয়া গেছে, এইগুলো ঈশানের চশমার সঙ্গে ম্যাচ করছে না। এক তো ঈশানের চশমার পাওয়ার 0, আর দ্বিতীয়ত ঈশানের যে চশমাটা তার লেন্সগুলো একদম নর্মাল, কিন্তু এই লেন্সটা ফটোক্রোম্যাটিক, মানে রোদের সঙ্গে রং পাল্টায়। আচ্ছা, ওই যে রক্ত পাওয়া গিয়েছিল ওই বাইকে টায়ারের মার্কের কাছে, সেটা কি খুনির রক্ত? হ্যাঁ, ওই রক্তটা খুনিরই, যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর মানালির নখে যে চুলটা পাওয়া গেছে ওটা নিশ্চয়ই খুনির। আসলে বস, হাতাহাতি করবার সময় চুল গোড়া থেকে উপড়ে আসে, অথচ এই যে চুলটা, এটা উপড়ে আসেনি, কাটা হয়েছে। আর এইটা দেখো স্ক্রিনে, যতগুলো চুল আছে সব আলাদা আলাদা রকমের। কোনো চুল সিধে, কোনোটা কোঁকড়ানো, আর ওগুলো রং দেখো, প্রত্যেকটা চুলের রং আলাদা, কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ডার্ক ব্রাউন, আর ওই গোল্ডেনও আছে। এই চুলগুলো একটা লোকের হতেই পারে না। আলাদা আলাদা লোকের চুল? হ্যাঁ দয়া, এই চুল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি, যেমন হচ্ছে কেরাটিন, ফিফটাইন, আরো অনেক কিছু। আমার মনে হচ্ছে না যে এই চুলগুলো কোনো একজন লোকের মাথার চুল। হ্যালো, ও গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নিউজ, বাই। ডিএনএ টেস্টের রিপোর্ট, এই রিপোর্ট এই বিষয়টা কনফার্ম করছে যে এই যে চুলগুলো সেগুলো কোনো একজন ব্যক্তির চুল নয়। যে লোকটার ড্রেসের ওপর আলাদা আলাদা চুল আছে, আলাদা আলাদা লোকের কাটা চুল, সেই লোক কোনো বড় সেলুনে কাজ করে, হেয়ার স্টাইলিস্টের। স্যার, এ তো বিমল, আমাদের স্পায়ের স্টার হেয়ার স্টাইলিস্ট। স্যার, এখানে যেই আসুক না কেন সবাই ওর কাছেই হেয়ার স্টাইল করতে চাইতো, কিন্তু স্যার এই কিছুদিন ধরেই হলো এই টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এর জুয়া খেলার খুব অভ্যাস ছিল, কিন্তু স্যার এ খুন করবে এটা স্যার আমি একদম ভাবতেই পারছি না। যাই হোক, এখনো কোথায় আছে বলতে পারবেন? স্যার, একে এখন কোথায় পাবেন এটা আমি বলতে পারবো না, তবে কিছুদিন যাবত এখানেও কাজে আসছে না, আর না ও আমার ফোন তুলছে। আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন আমাদের। হ্যাঁ স্যার, আমি এখনই আনছি। ও নো, এ তো গেছে। বিষ খেয়েছে। এখানে আঘাত লেগেছে, আর এই কাঁধেও নখের চিহ্ন। মানে এই হলো সেই যে মানালিকে খুন করেছে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, আমি
বিমলের বাইকটা চেক করলাম স্যার। বাইকটার হ্যান্ডেলে শুকিয়ে যাওয়া রক্ত আর কাঁদালে। আই অ্যাম শিওর স্যার এগুলো ওই বাড়িটার ব্যাকইয়ার্ড থেকেই লেগেছে। স্যার স্যার এই ভেঙে যাওয়া চশমা আর এই রেনকোট পেয়েছি। রেনকোটে রক্ত লেগে আছে। এই দেখতে পাচ্ছ, বাঁ হাতে ঘড়ি। হ্যাঁ, তাহলে স্যার যদি বিমল বাঁ হাতে ঘড়ি পরতো তাহলেও কি করে বললো যে ডান হাতে ঘড়ি পরা ছিল? রাতে পার্টিতে মানালি কেউ সারিকাকে খুন করবে সেই আলোচনা শুনে ফেলে, আর তখন মানালি ঈশানের কাছে সাহায্য চায়। ওকে বলে যে জয়ন্ত আর আকাশকে ওখানে পাঠিয়ে দিতে। এর মানে আকাশ আর জয়ন্ত দুজনেই নির্দোষ। বাকি রইল এই তিনজন, রজনী, অভয় আর দিয়া। ওই খুনের মাস্টারমাইন্ড এই তিনজনের মধ্যেই কেউ হবে। আচ্ছা স্যার, ওই কলের অন্যদিকে কে ছিল? স্যার ওই বিমল হতে পারে। না স্যার, আমি বিমলের ফোন রেকর্ড চেক করেছি। ওই রাত্রে ওদের মধ্যে কেউই বিমলকে ফোন করেনি। তাহলে অপর প্রান্তে কে ছিল সেদিন? ল্যান্ডলাইন? আচ্ছা, ওদের বাড়ির ল্যান্ডলাইন ফোন? হ্যাঁ, হতে পারে। ফ্রেডি, পঙ্কজ, একটু খোঁজ নিয়ে দেখো তো 11টার আশেপাশে ওদের ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। ওই মেয়েটার কথা অনুযায়ী খুনির ডান হাতে ঘড়ি পড়েছিল, যেখানে বিমল বাঁ হাতে ঘড়ি পড়েছিল। আরও এটাও বলেছিল যে খুনি যে রেনকোট পরেছিল সেটা ব্লু কালারের ছিল, কিন্তু আমরা বিমলের বাড়ি থেকে যে রেনকোট পেয়েছি সেটা কালো ছিল। হতে পারে সারিকা কিছু ভুল করেছিল, ঠিকমতো দেখতে পাইনি ও। স্যার স্যার ওই রাতে 11:30টার সময় ওই বাড়িতে কেউ ফোন করেছিল। কে ফোন করেছিল? আপনারা সত্যি বলছেন এই সব কিছুর পেছনে আমার নিজের লোকের হাত আছে? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। স্যার আপনারা আবার কেন খোঁজ খবর নিচ্ছেন? একবার তো খোঁজ খবর নিয়েছেন। সেদিন প্রমাণ একত্রিত করার জন্য আর আজ কেস ক্লোজ করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সবকিছু জানতে পেরে যাবেন। স্যার, পেয়ে গেছি। কিন্তু এটা তো সেই রেনকোটটাই যেটা ওই খুনি পড়েছিল। এখানে কি করে এলো? বলছি, তুমি বলেছিলে যে মানালি তোমাকে দৌড়ে এইখানে বাঁচাতে এসেছিল, কারণ ও ওখানে পার্টিতে শুনেছিল যে কেউ তোমাকে খুন করতে চায়। কিন্তু সে খুনি ছিল না, সেই ছিল যে এই পুরো প্ল্যানটা করেছিল। আর যার সঙ্গে ওর ফোনে কথা হয় সেও কিন্তু খুনি নয়, অন্য কেউ ছিল। সেই সময় এই বাড়িতেই সে তোমার সঙ্গে উপস্থিত ছিল। বাড়িতে? ওই সময় আমার সাথে কৃতি, কারেক্ট? এটা পুরো প্ল্যান ছিল। খুনি কাজ ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গন্ডগোল তখন হলো যখন ও মানালিকে মারলো সারিকা ভেবে। মানালি তো মারা গেল, কিন্তু মরার আগে ও খুনিকে এতটাই আহত করে দিয়েছিল যে খুনি এখানে সারিকাকে মারার জন্য দাঁড়ায়নি, পালিয়ে গেছে। স্যার স্যার 1 মিনিট, যদি খুনি পালিয়ে গেল তাহলে কৃতিকে কে মারলো? কারণ সারিকা নিজের চোখে কৃতির ওপর হামলা হতে দেখেছে। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই হাতটা এলো আর ও কৃতির ওপর হামলা করেছিল। হামলা তো হয়েছে, কিন্তু করলোটা কে? আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? এর উত্তর তো শুধু তুমিই দিতে পারবে কৃতি। ও রাত ঠিক 10:30টার সময় শুয়ে পড়েছিল। আর মানালি কাউকে ফোনে কথা বলতে শুনেছিল রাত 11:10 আর সেই ফোনটা এসেছিল এই বাড়ির ল্যান্ডলাইনে। কে রিসিভ করেছিল সেই কলটা? যদি আমরা এটা মেনেও নিই যে বিমল তোমার ওপর হামলা করেছে, তাহলে ও তোমাকে বাঁচিয়ে রাখলো কেন? ও মানালিকে এত নৃশংসভাবে মারলো, আর তোমাকে শুধু এই একটা আঘাত কেন? ও সারিকাকে কেন মারলো না? আর এই চুরি করা টাকা ছেড়ে পালালো কেন? আর সব থেকে বড় প্রশ্ন,
ও খুনিকে এই ব্লু কালারের জ্যাকেট পরে থাকতে কি করে দেখলো? কি করে দেখলো সেই ঘড়িটা যা বিমল লেফট হ্যান্ডে পড়তো, রাইট হ্যান্ডে নয়? বিমলের রেইনকোটের কালার ছিল ব্ল্যাক। ঠিক চিনেছেন আপনারা। ওই হামলা আমি নিজেই করেছিলাম। সারিকা, সারিকা কোথায় তুমি? মানালি এখানে এই সময়? সারিকা, কৃতি, I am coming, Sarika, don't worry. কৃতি, কারণ আমি চাইনি কেউ আমার উপর সন্দেহ করুক। আর তুমি যখন এত কিছু বলেই দিলে তখন ওই মাস্টার মাইন্ডের নামটাও বলে দাও। হ্যাঁ, আর তুমি যদি বলো ওর নামটা আমি বলে দিই, যে মানালিকে মেরেছে আর সারিকাকে মারতে পারতো। কি রজনী দেবী, আপনি জানেন আমরা কার কথা বলছি? রজনী, তুমি? হ্যালো, কিলার শার্প 11:30টায় পৌঁছে যাবে। সারিকার খেলা শেষ, যে কোনো মূল্যে করতেই হবে। ওই আমার বাকি টাকাটা? তুমি তোমার পয়সা পেয়ে যাবে। ওকে। রজনী, তোমার জন্য আমি আমার বউকে... আমার পয়সার দরকার ছিল। সারিকার বেবি সিটিং করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর এইসব তোমার জন্য হয়েছে আকাশ। তোমার জন্য আমরা সবাই সারিকার আয়া হয়েছিলাম। আমাকে আমার জীবন যাপন করতে হতো আগের মতো। এই জন্য আমি প্ল্যান করেছিলাম আর কৃতিকে বাড়িতে নিয়ে এসেছিলাম। পার্টিতে যাওয়াও আগে থেকেই ঠিক ছিল, যাতে আমি সময় পাই প্ল্যান করার। সব ঠিক চলছিল, শুধু বিমলের ব্যাপারে একটু ভুল হয়ে গেল। না হলে... এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখছি তোমার কোনো অনুতাপ নেই, বরং নিজের প্ল্যান নিয়ে গর্ব করছো। তুমি অনেক সময় পাবে নিজের প্ল্যানের ভুল ত্রুটি ধরার, কারণ তোমার এই বাকি জীবন এবার তোমাকে জেলের মধ্যে বসেই কাটাতে হবে। বাবা, কেশব, বাবা, এসব কি হয়ে গেল? না না, আজকে এই যে ফুচকাটা আমরা খাচ্ছি না, আমার কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কলেজে এমন কি করতেন স্যার? আরে পঙ্কজ, আমাদের কলেজে, মেডিকেল কলেজে যত ব্যাচমেট ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সবাই একসঙ্গে বসে যেতাম টেবিলের ওপরে আর বাজি ধরতাম 1 মিনিটের মধ্যে কে কতটা ঝাল আর কত বেশি ফুচকা খেতে পারে। আরে ভাই 1 মিনিট, এই দেখো কলেজ ফ্রেন্ডের নাম করেছি আর কলেজ ফ্রেন্ডের ফোন এসে গেছে। হ্যালো, হ্যাঁ কেশব দাদা, দাদা একটু সাহায্য করুন। মানসী, কিছু করুন দাদা, প্লিজ সাহায্য করুন। ব্যাপারটা কি মানসী? উনি মারা গেছেন। মানসী, মানসী, মানসী কি হয়েছে? আমি রান্নাঘরে ছিলাম হ্যাঁ, আর কেশব বাথরুমে। বাথরুমে? তারপর জোরে চিৎকার শুনি। এখানে তো পুরো জলে ভর্তি, সাবধানে।
স্যার স্যার পিঠে তো দাগ রয়েছে, কিন্তু ব্লিডিং কোথা থেকে হয়েছে? হ্যাঁ, আঘাতটা খুব জোরেই হয়েছে, কিন্তু কোনো ক্ষত তো দেখা যাচ্ছে না। একটা কাজ করছি, বডিটাকে ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। তুমি কি দেখেছিলে? কি হয়েছিল কি এখানে? অ্যাকচুয়ালি স্যার, আমি, মা আর রতন আমরা তিনজন হলে ছিলাম। হঠাৎ করে জোরে একটা শব্দ পেলাম, মনে হলো যেন বোম ফেটেছে। আমরা তিনজন বাথরুমের দিকে দৌড়ে এলাম আর দেখলাম যে বাবা, বোম ফেটেছে? যদি বোম ফাটতো তাহলে এখানে তো সব ভাঙাচোরা থাকতো, সেরকম তো কিছুই নেই। স্যার হয়তো ব্লাস্টের জন্যই হয়তো এই জল বাইরে এইভাবে পড়ে রয়েছে। কিন্তু পুরবি, এখানে তো কোনো ব্লাস্টের চিহ্নই পাওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয় কে কে করতে পারে? আই মিন, আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো রকম ঝামেলা? কারোর সঙ্গে কখনো কোনো শত্রুতা ছিল না স্যার, বাবা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। উনি একজন সাকসেসফুল ডাক্তার ছিলেন, প্রাইভেট হসপিটালে চাকরি করতেন। হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটাল। শত্রু তো ছেড়েই দিন, উনি কখনো কারোর সাথে ঝগড়াও করেননি। মানুষে চিন্তা করো না, যে এই কাজটা করেছে তাকে আমরা ছেড়ে দেব না। তোমাদের কাছে এটা আমার প্রতিজ্ঞা। ওকে খুঁজে বার করবই, আর সে কঠিন থেকে কঠিনতর সাজা পাবে। হ্যাঁ শালুকে, কিছু পেলে? স্যার, কেশব বাবুর শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এই একটা বাথটাবে বসে বসে এত বড় ইনজিউরি? বস, কেশবে যে ধরনের চোট লেগেছে, এটা এইরকম একটা আঘাত যেমন বোম ব্লাস্টে হয়ে থাকে। আরে স্যার, আমরা পুরো এরিয়াটাই চেক করেছি, আপনিও তো ছিলেন ওখানে। ব্লাস্ট হওয়ার মতো কিছুই তো ছিল না। মানছি সেখানে আমরা কিছুই পাইনি, কিন্তু তবুও এটা আমার দৃঢ় বিশ্বাস এর চোটটা বোম ব্লাস্টের কারণেই। আরে কিভাবে হয় যখন ওখানে কোনো বোম ছিলই না? তাহলে ব্লাস্ট হবে কি করে? কিন্তু এনার শিরদাঁড়ার হাড় যে অ্যাঙ্গেল থেকে ভেঙেছে সেটা থেকে একদম পরিষ্কার যে যেটা হয়েছে বা ব্লাস্ট যাই হয়ে থাক, সেটা নিচের দিক থেকে হয়েছে, জলের ভেতর। এটা ওই বাথটাবের জলের অ্যানালিসিস। আপনি ওই জলে কিছু পেয়েছেন? হ্যাঁ, জলে অনেক কিছু পাওয়া গেছে। ওর ঘাম পাওয়া গেছে, ওর গায়ের চুল পাওয়া গেছে, ও যে শ্যাম্পু দিয়ে চান করছিল সেই শ্যাম্পুর অংশ পাওয়া গেছে, ও গায়ে সেন্ট মেখেছিল সেই সেন্টের গন্ধ পাওয়া গেছে। আমার তো মনে হয় তুমি ভুল করছো। তুমি আবার একবার চেক করো। আবার করার কোনো দরকার নেই। আমি 100% শিওর যে এই ঘটনাটা বোম ব্লাস্টের কারণেই হয়েছে। দ্যাটস অল। এই ইনভেস্টিগেশন তুমি বন্ধ করো। বন্ধ করবো মানে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুকে দেখো, আমার কথাটা শোনো। আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডির প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই, তুমি প্লিজ শালুকে আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি, না। কি কিছু পেলে? স্যার, কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই। কোনো হুমকির SMS, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই, আমি বলছি কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না। ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার, হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো শালুকে, শালুকে, কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু
ড্রেস করো। তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই, কৈলাস। কে তুমি? আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি সালুকে। ভুল কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না, তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জল পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর সালুকে, কি করছিস তুই? আমি তোমাকে স্যার নন প্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড। ডক্টর সালুকে, আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না, আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে। এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে সালুকে, ও তো মজা পাচ্ছে, কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। 1 নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে, আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কে আছে ভাই? স্যার যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার আমরা জানতে পারবো কিভাবে এটা কে? অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে। আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজব্যান্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকায় কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। সালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, কেমন করে হলো? না মানুষ, আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল। আর স্যার টবেও ফল্ট এসেছিল। আচ্ছা তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমেই কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ, আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটাবে একটা লোকের মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, 1 মিনিট প্লিজ। স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার এর মধ্যে একটা মেটাল রড থাকে, যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এর ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার, তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয়, আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার কেশব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার।
ডক্টর অশোক, কৈতান রোড, বাংলো সি, 165। স্যার কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ, ডক্টর সালুখে, ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে। কি হয়েছে সালুখে? হ্যাঁ, বাস ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ। স্যার আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই। অশোকবাবু, অশোকবাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোকবাবু। অশোক ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি। এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুখেকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড। আজকে এখানে কি হয়েছিল? যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম, যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন? কিভাবে, এটা কিভাবে করেছিলেন? স্যার আমি টবটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে। টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি ভিসা স্টোরে গত কয়েকদিনের মধ্যে দুটো কমপ্লেন এসেছিল। ওই যে বাথটাব আছে না, মানে হট বাথটাব, ওর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। দুজন বাথটাবের ওনারদের মৃত্যু হয়েছে। ডেথ? আর হয়তো ওনাদের দুজনের বাড়িতেই আপনাদের এখান থেকে একই টেকনিশিয়ান গেছিল।
তাকে একটু ডেকে দিন। শ্যাম গেছিল, 1 মিনিট আমি ওকে ডাকছি। হ্যালো, শ্যামকে একটু আমার কেবিনে পাঠাবেন। স্যার, শ্যাম 2-3 দিন ধরে আসেনি আর ওনার ফোনও বন্ধ। ওকে স্যার, শ্যাম কদিন ধরে আসছে না আর ওর ফোনটাও সুইচ অফ আছে। এই দুটো জায়গাতে কি শ্যামই গিয়েছিল? হ্যাঁ স্যার, দুটো জায়গাতে শ্যামই গেছিল। যেহেতু আমাদের কাস্টমার্স লিমিটেড আর কমপ্লেন্ট তো একেবারেই আসে না, তাই আমাদের একজন টেকনিশিয়ানই সব জায়গাতে যায়। আপনি ওর অ্যাড্রেসটা আমাদের দিন। হ্যাঁ স্যার। সারিকা, কি জানতে পারলে? স্যার, এটা ডক্টর অশোকের পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া, মানে কোনো বিশেষ কারণে বডি টেম্পারেচার হঠাৎ করে একদম কমে যাওয়া। মানে ডক্টর কেশবের যেভাবে মৃত্যু হয়েছিল তার ঠিক উল্টোটা। এরকমই কিছু। শকের কারণে বডি হিট ইনস্ট্যান্টলি কমে গিয়েছিল। জল যখন এত ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক কেন জলে নামলেন আর চট করেই বা কেন উঠলেন না? স্যার, এটা আমিও বুঝতে পারছি না। আর স্যার ও নন। শাহরুখে, কি হচ্ছে? হ্যাঁ বস, এই দুটো ওয়াটার ট্যাঙ্কে খুলে আমি খুব ভালো করে পোস্টমর্টেম করে দেখেছি। তারপরে স্টেট অফ দ্য আর্ট, একদম লেটেস্ট আর মডার্ন। এই দুটোতেই জল গরম হতে পারে আবার ঠান্ডাও হতে পারে। তার মানে ডক্টর শালুখে খুনি টাবের সুবিধাটা নিচ্ছে। টাবগুলো নিয়ে নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি লাগিয়েছে। কারচুপি হয়েছে ফ্রেডি বস, কারচুপি হয়েছে, কিন্তু টাবের সঙ্গে নয়। কারচুপি এই ট্যাঙ্ক দুটোর সঙ্গে। ওয়াটার ট্যাঙ্কস মানে রিমোট প্রেস করলেই এক্সট্রা হট বা এক্সট্রা কোল্ড হয়ে যায়। একদম ঠিক বস। কেশবের কেসটায় ওর ওয়াটার ট্যাঙ্কটা ব্লক হয়ে গেছিল। কেউ একজন ব্লক করে দিয়েছিল ওর নবটাকে ঘুরিয়ে, যাতে ওই ট্যাঙ্কে জল না যায়। একদম ঠিক। আর তারপর ওই ট্যাঙ্কে জলের জায়গায় খনি অন্য কিছু রেখে দিয়েছিল। কি রেখেছিল সেখানে? এইটা, এই সিলিন্ডার। বস, এই সিলিন্ডারটা এমন কিছু ছিল, যখনই ও ওয়াটার ট্যাঙ্কের এই গরম হওয়া সুইচটা টেপে এই সিলিন্ডার থেকে কিছু বেরোয়, টবে যায় আর বুম, একদম ব্লাস্ট। কিন্তু কথা তো ওটাই ডক্টর সালুকে, সিলিন্ডারের মধ্যে কি এমন ছিল যে ব্লাস্ট হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র কেশব বাবুর জীবন চলে গেল? সেইটা তো জানতে পারছি না দয়া, সেইটাই জানতে পারছি না। কিন্তু একটা বিষয়, এই সিলিন্ডারটা বিশেষভাবে তৈরি। যতই টেম্পারেচার বেশি হোক না কেন, এই সিলিন্ডারটা সহ্য করতে পারে। দেখো সালুখে, মানলাম ডক্টর কেশবের মৃত্যু এভাবে হয়েছে, কিন্তু ডক্টর অশোকের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবে যেভাবে কেশবের মৃত্যু হয়েছে। এর ওয়াটার ট্যাঙ্কটাও আমি চেক করেছি, কিন্তু এর ওয়াটার ট্যাঙ্কটার মেকানিক্যাল সিস্টেম এমন ভাবে বদলেছে, এর ওয়াটার ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা হয়ে যায়, 0 ডিগ্রির নিচে। ও, সেই একই কথা বলছো। যদি জলটা এতটাই ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক জলে কেন ছিলেন? উঠে এলেন না কেন? সেইটাই তো বুঝতে পারছি না ভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না ও বেরোলো না কেন। হ্যাঁ, কিন্তু খুনি যদি চাইতো তাহলে ডক্টর কেশব আর ডক্টর অশোককে একইভাবেই তো মারতে পারতো। কিন্তু একজনকে গরম জলে আর আরেকজনকে ঠান্ডা জলে কি প্রমাণ করতে চাইছে ও? আমাকে অপমান করতে চাইছে, এ আমার ক্ষতি করতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে ডক্টর সালুকে কোনো কাজের নয়। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? এই শ্যামকে কবে থেকে চেনেন আপনি? অনেক দিন হয়ে গেল, খুব ভালো ছেলে ও। ভাড়া সবসময় সময়তে দেয়, কখনো কোনো কমপ্লেনও নেই, কোনো সমস্যাই নেই। আর মা বাবাকে তো খুবই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা তো। আসলে শ্যামের সাথে কিছু কাজ ছিল আমাদের। আপনি ওকে লাস্ট কবে দেখেছিলেন? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু ইটস ওকে। এই দেখো, এনাদের 3 জনের ফটো এনার ঘরে রয়েছে। কোইন্সিডেন্স তো হতে পারে না।
মনে হয় আপনার এই ভালো ছেলে কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়েছে। ওর মা বাবার নাম্বার আছে আপনার কাছে? কি হতে পারে ওই সিলিন্ডারে? জানি না কেন আমার মনে হচ্ছে যে সত্যিটা আমার চোখের সামনে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো ডক্টর সালুখে। কে বলছো? আরে এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমোননি? তোমাকে যতদিন না ধরতে পারছি না আমার ঘুম আসবে না। আরে রে 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 রে, আপনি মনে হয় খুব বেশি টেনশন করে ফেলছেন। এত স্ট্রেস কিন্তু শরীরের পক্ষে ভালো না সালুখে। আরে আমার কথা শুনুন, এক্ষুনি বাড়ি যান আর বাথটাবে গিয়ে রিল্যাক্স করুন। সব ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আপনার বাড়িতে বাথটাব তো থাকবেই, নাকি আমি পাঠিয়ে দেবো? তুমি যেই হও না কেন আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বন্ধুদের খুন করেছো, আমি তোমাকে ছাড়বো না। মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। ও, তাহলে আপনি জানতে পেরে গেছেন যে আপনার বন্ধুর মৃত্যু আমারই কারণে হয়েছে। কিন্তু এই ব্যাপারটা আপনি প্রুভ কিভাবে করবেন? তো শত্রুতা আমার সঙ্গে, তো আমার সঙ্গে বদলা নে। আমার বন্ধুদের কেন মারছিস তুই? আমাকে মার না, মেরে সামনে আয়। যতদিন আমি আছি তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না, বুঝেছিস? তুই চাইলে যেখানে খুশি লুকোতে পারিস, কিন্তু সালুখে তোকে খুঁজে বার করবেই, বুঝলি? আমি তোকে খুঁজে বার করবই। আরে লুকোতে গিয়ে চাই, আমি তো রোজ আপনার জন্য অপেক্ষা করছি সেই একই জায়গা। কোন জায়গায়? কাম অন ডক্টর সালুখে, আপনি সিআইডির ফরেনসিক এক্সপার্ট। এইটুকুনি তো খুঁজে আপনি বার করেই ফেলতে পারবেন। আর যখনই জানতে পেরে যাবেন চলে আসবেন একা একা। আর এটাও মাথায় রাখবেন, সিআইডিতে আপনার অনেক বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো মিস্টার ভোসলে। হ্যাঁ বলছি। আপনি শ্যামের বাবা না? হ্যাঁ। আসলে আমি সিআইডি থেকে বলছি। আসলে আমাদের শ্যামের ব্যাপারে কিছু কথা ছিল। দেখুন, আমাদের মনে হয় শ্যামের জীবনে ঝুঁকি আছে। এসব আপনারা কি বলছেন? দেখুন আপনি ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শুধু এটা বলুন যে ও আছে কোথায়। ম্যাডাম, আমি তো কিছুই জানি না যে ও কোথায় গেছে। আপনি কিছু জানেন না? ঠিক আছে, যদি ও আপনাদেরকে ফোন করে বা ওর ব্যাপারে আপনি কিচ্ছু জানতে পারেন, আমাদেরকে এই নাম্বারে ফোন করে জানাবেন। ম্যাডাম, আমার ছেলের কোনো বিপদ হবে না তো? ওর কিচ্ছু হবে না। আপনি একদম ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ স্যার। ওর বাবা তো বেশ ভয় পেয়ে আছে। যদি সন্তান এরকম হয় তাহলে মা বাবার ঘুম তো চলে যাবেই। কি মনে হয় ও সব জায়গা বাদ দিয়ে এইখানে এসে লুকিয়ে থাকবে? এই বিল্ডিং এর সেক্রেটারি পূরবীকে যা বলেছিল, যদি ওটা ঠিক হয় তাহলে এই শ্যাম তো মা বাবার থেকে দূরে যাবে না। কতদিন লুকিয়ে থাকবি? একবার তোকে হাতের মুঠোয় পাই, কতদিন লুকিয়ে থাকবি তুই? কোথায় গিয়ে লুকোবি? আন্ডারস্ট্যান্ড? নুন নুন
ওকে? আই এম ওকে। আমি ব্লাস্টের সূত্র খুঁজে পেয়েছি। ইউ নো, সল্ট ওয়াটার, নোনা জল। এত টেনশনের মধ্যে আমার মাথায় তো এটাই আসেনি তারিকা যে নোনা জল দিয়েও ব্লাস্ট করানো যায়। ওই কেশবের বাথরুমের মধ্যে আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারিকা প্রমাণ আমাদের চোখের সামনে ছিল। ওই জলের মধ্যে উনি খুব চালাক, ও জলের বেসিক প্রপার্টিটা কি ব্যবহার করেছে। আই গট ইট। মানে ওই হিটারে জলে গোলা নুন ছিল। এক্স্যাক্টলি। আর যখনই ওই হিটারের নুন জলটা পাইপের মধ্যে দিয়ে এসে সাধারণ জলের সঙ্গে মিশলো আর বম, ব্লাস্ট। কেশব বাবুর মেরুদণ্ডের হাড়ে ঠিক নিচে, সেই জন্যই হাড়টা ভেঙে গিয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু স্যার ডক্টর অশোক ওনার জল, আই নো ইট। এবার আমি বুঝতে পেরেছি। স্যার হয়ে গেছে এক্সপেরিমেন্ট? অলমোস্ট হয়ে গেছে তারিকা। এই দেখো, এই যে বোতলের জলটা আমি 3 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে রেখে এই জলের টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নামিয়ে এনেছি। তাহলে এটা এখনো জল কেন, মানে বরফ কেন হলো না? এইটাই তো ট্রিক তারিকা, এইটাই তো ট্রিক। 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে যাওয়া সত্ত্বেও জলের বেশিটা জলই রইল ততক্ষণ যতক্ষণ ওতে কোনো ঝাঁকুনি না লাগে। 1 মিনিট দেখো। এই দেখো তারিকা, এই দেখো, এবার বোতলে জল আর জল রইল না, বরফ হয়ে গেল। বরফ। এইটাই হয়েছিল তারিকা, এইটাই হয়েছিল অশোকের সঙ্গে। এইরকমই হয়েছিল যখন ও ভরা বাথটবের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর ওই ধাক্কাতে ইনস্ট্যান্টলি জলটা জমে গিয়েছিল। এক্স্যাক্টলি। তার মানে ওই খুনি ডক্টর অশোককে বরফের সুইমিং পুলে আটকে দিয়েছিল। হ্যাঁ তারিকা। বেচারা অশোক শুধু শুধু বেঘরে মারা গেল, জল থেকে বাইরে আসতেও পারল না। আই এম সরি দোস্ত, তোমাদের আমি কোনো সাহায্য করতে পারলাম না। তোমাদের খুনি এখনো জীবিত। কিন্তু বন্ধু, আমি সালুকে প্রমিস করছি, একদিন না একদিন ওই শয়তানটা গারদের পেছনে থাকবে। তারিকা, খুনি বলেছিল আমার অপেক্ষায় থাকবে, তার মানে ও চায় যে আমি ওর সঙ্গে দেখা করি। কিন্তু আপনি খুনি পর্যন্ত পৌঁছাবেন কি করে? আমি জানি এই মুহূর্তে ও কোথায় Really? আছে। আমি সবাইকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি যে উনি। না তারিকা, না। খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। কিন্তু স্যার। হ্যাঁ, খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। এই কাজটা আমাকে একাই করতে আরে হবে। স্যার, হোয়াট ইউ ডুইং? আরে ডোন্ট টাচ মাই ফোন। আমার ফোন নিয়ে কেন যাচ্ছেন স্যার? স্যার শুনুন, স্যার 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 দরজা খুলুন। আপনি লক করে দিয়েছেন। ডোন্ট প্যানিক তারিকা, ডোন্ট প্যানিক। আই উইল বি অলরাইট। আমি এক্ষুনি ফিরে আসবো। ফরেন্সিক রিপোর্টটাও তো ঠিকই আছে, অথচ আজ পর্যন্ত আমরা কোনো রাস্তা খুঁজে পেলাম না। দুটো বাথটবের প্রবলেম একই ছিল, শ্যামের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, অথচ শ্যামই উধাও। সবকিছু যেন এসে একই জায়গায় মিট করছে এই বাথটবে। এই বাথটব বাথটব $5,00,000 দামের বাথটব। 5 লাখ টাকা। 80,000 টাকা দামের বাথটব। মাই গড, আমাদের ইনভেস্টিগেশন ভুল পথে এগিয়ে যাচ্ছে। স্যার
স্যার সারিকা স্যার তুমি এখানে কি করছো? স্যার, সালুকে স্যার কিলারকে মিট করতে গেছে। কোথায়? আমি জানি না স্যার, আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম। উনি আমাকে রুমে লক করে দিয়েছিলেন স্যার, আর সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি আমি জানি। হ্যালো অভিজিৎ, শাহরুখের জীবন বিপন্ন। ও একা খুনির সঙ্গে দেখা করতে গেছে, বুঝেছো? তোমরা বেরিয়ে এসো হাইওয়েতে, আমি তোমাদের ওর লোকেশন বলছি। শাহরুখের ফোন আমি এক্ষুনি ট্র্যাক করছি। শাহরুখে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছে, সান্টা ক্রুজের দিকে। ওকে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যে শ্যাম একের পর এক প্রমাণ রেখে যাচ্ছে যাতে ডক্টর সালুকে ওর কাছে পৌঁছতে পারে। হ্যাঁ অভিজিৎ, এটার একটাই অর্থ দাঁড়ায় অভিজিৎ, শ্যাম খুনি নয়, খুনি অন্য কেউ যে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, ও আমাদের ফাঁসাচ্ছে। তাহলে স্যার এই শ্যাম পালাচ্ছে কেন? আর খুন যদি ও না করে থাকে তাহলে কে করেছে? আর অশোককে ওদের বাথটাব কিনতে বাধ্য করেছিল, সেই হলো খুনি। স্মরণ শক্তি বেশ ভালোই রয়েছে শালুকে। এই রেস্টুরেন্টটা তুমি চিনতে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি এখানে একা চলে এসেছো। হ্যাঁ, না হলে তুমি ভয় পালিয়ে যেতে। ভয়? ভয় তো তোমার লাগছে শালুকে, যে আমি তোমার ওই বন্ধুদের মেরে না ফেলি। সেই কারণে আমার একটা কথাতে তুমি এখানে একা চলে এসেছো। নিজের বন্ধুদের জন্য আমরা কত কিছু করি, তাই না? কে তুমি? আবারও ভুল প্রশ্ন শালুকে। তোমার তো এটা প্রশ্ন করা উচিত ছিল যে আমি এসব করেছি, কিভাবে করেছি, কিভাবে মারলাম ওই কেশবকে আর ওই অশোককে। সেটা আমি জানি, আমি সেটা জানি। কেশবের বাথটবের ওয়াটার ট্যাঙ্কে তুমি নুন মেশানো জল রেখে দিয়েছিলে। যখনই ওই নুন জল বাথটবের সাধারণ জলের কন্ট্যাক্টে এলো, বুম, ব্লাস্ট হয়ে গেল। অশোককে তুমি ঠান্ডা জলে ফ্রিজ করে মেরেছো, রাইট? সাবাস, গুড জব। তাহলে তোমার এটাও জানা আছে যে আমি কে? এখনো জানি না, কিন্তু শিগগিরই জানতে পারবো। তুমি তো জানোই আমি কোথায় কাজ করি, আর আমার বন্ধুরা তোমাকে কোনোভাবেই ছাড়বে না। মনে হচ্ছে তোমার বন্ধুর উপরে কোনো মায়া দয়া নেই, তাই ওদেরকেও এখানে ডেকে এনেছো। এই অ্যালার্মটা শুনতে পাচ্ছ? ওরা ভেতরে এসেছে বলেই বাজছে। না না, আমি ওদের ডাকিনি, এখনো ওদের ডাকিনি। আচ্ছা, তুমি ওদের ডাকুনি? না। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় ওদের মৃত্যু এখানে ডেকে নিয়ে এসেছে। ওদের তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তাহলে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। তার মানে? চলো চলো এখান থেকে। ডক্টর সালুকে, চলো বলছি। ডক্টর সালুকে, নবী স্যার, এক মিনিট। স্যারকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে, অবশ্যই আমি ছেড়ে দেবো, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? কেন কেন করছো এইসব? কেন করছি এসব প্রশ্ন করা ছাড়ো। যদি ডাক্তারবাবুর প্রাণ ফিরে পেতে চাও তাহলে ওখানে দুজনে ওই গ্লাসের মধ্যে যা আছে গিয়ে খেয়ে নাও। যদি ওর প্রাণ ফিরে পেতে চাও তাহলে এক্ষুনি গিয়ে খেয়ে নাও। এক মিনিট, এক মিনিট। না 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 দয়া। আর হ্যাঁ, নিজেদের বন্দুক সব এই টেবিলের উপরে রেখে দাও। কোনো চালাকি নয়, হ্যাঁ? না 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 দয়া, অভিজিৎ গিয়ে খেয়ে নাও। না 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 দয়া, যেও না, না ওদিকে নয় অভিজিৎ, না না দয়া, একদম না, ওদিকে নয়, না না দয়া। শোনো অভিজিৎ, ওই গ্লাসে হাত দিও না, একদম হাত দেবে না। এই দয়া, অভিজিৎ কি করছোটা কি তোমরা? ডোন্ট ড্রিঙ্ক। কি হলো, খাও অভিজিৎ প্লিজ। পুরোটা খাও, খাও না হলে। অভিজিৎ, অভিজিৎ, দয়া, দয়া, অভিজিৎ, দয়া। কি দিয়েছো ওদের? কি খাইয়েছো? কি খাইয়েছি?
তুমি তো ফরেন্সিক এক্সপার্ট, যাও গিয়ে খোঁজ নাও। আমি তোমাকে ছাড়বো না, আরে ছাড়বে না মানে? আরে এদেরকে তো আগে বাঁচাও। ব্যাস আর কয়েক মিনিটের খেলা, যা কিছু করে নাও, এদের দুজনকে কিছুতেই বাঁচাতে পারবে না। অভিজিৎ, এক্ষুনি বুঝতে পারবে নিজের পরিচিতকে নিজের চোখের সামনে মরে যেতে কেমন লাগে। গান ফেল। অনেক বছর আগে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলাম। আমার বন্ধু আর আমি মার্ডার কেসে ফেসে যাই। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি ওর মিথ্যে ফরেন্সিক রিপোর্ট বানিয়েছিলাম যাতে ও নির্দোষ হয়ে যায়। আমি তোমার রিপোর্টটাকে এক্সপোজ করে দিয়েছিলাম আর তোমার জেল হয়ে গেছিল। তোমার জন্য আমার জেল হয়েছিল, তোমার জন্য আমার এত বছরের পরিশ্রম, আমার নাম যশ সব ধুলোয় মিশে যায়। যবে আমি জেলে গেছিলাম তবে থেকে ভাবছি, সবসময় এটাই ভাবতাম যে যখন বেরিয়ে আসবো তোমার থেকে বদলা কিভাবে নেব। ডক্টর সালুকেকে মারার যে প্ল্যান করেছিলে সেটা ফেল হয়ে যায়। আর আমি চেয়েছিলাম যে তোমাদের দুজনের মৃত্যু এর চোখের সামনে হোক, আর নিরুপায় হয়ে তোমাদের মৃত্যু দেখতো, আর এতে আমি আনন্দ পেতাম। কিন্তু তুমি ভুলে গেছো আমার নাম ডক্টর সালুখে। এর আগেও তোমাকে একবার এক্সপোজ করেছিলাম আর এবারেও আমার চালে তুমি ফেসেছো। যখনই তুমি এদের দুজনকে জুস খাওয়াতে চেয়েছিলে তখনই আমি বুঝেছি যে জুসে বিষ দেওয়া আছে। বিষের অ্যান্টিডোট আমার জানা ছিল। আমি ওখানে খুঁজে দেখলাম আর যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। আমি বলেছিলাম না, চ্যালেঞ্জ করো না, আমার বন্ধুরা তোমাকে ঠিক খুঁজে বার করবে। এসিপি স্যার আমাদের আগেই বলে দিয়েছিলেন এই দুটো মার্ডারের পেছনেই তুমি আছো। 5 লাখ টাকার বাথটাব 80,000-এ দিয়েছিলেন। এত বড় ডিসকাউন্ট! তুমি নিজেকে খুব চালাক ভাবো, আর এত বড় একটা বোকামি। এতগুলো টাকা দিলে কি করে? ম্যানেজার বুঝতে পারলো না? না, ওই টাকাটা আমি আমার নিজের থেকে দিয়েছিলাম। আমি কি করতাম, ওই বাথটাবগুলো কেশব আর অশোককে বিক্রি করার প্রয়োজন ছিল, আর তারপরে ওদের দুজনের বাড়িতে ইলেকট্রিসিটি আমি কেটে দিই যাতে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। আর ওটা রিপেয়ার করার বদলে ওটাকে গন্ডগোল করার জন্য শ্যামকে ওখানে পাঠিয়েছিলে, তাই তো? শ্যাম কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আমি শ্যামের সাথে সেটাই করেছি যেটা কেশব আর অশোকের সাথে করেছিলাম। কি করব, ওর জন্য সেই সময় যদি আমি ফেসে যেতাম তখন? তোমার কি মনে হচ্ছে তুমি এখন সুরক্ষিত আছো? হ্যাঁ, কেশব, অশোক আর শ্যাম এই তিনজনে অবশ্যই সুবিচার পাবে। বাহ 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 বাহ, ইশিকা দেবী, বাহ কি দারুণ! এই জুয়েলারিতে আপনার সৌন্দর্য আরো বেড়ে গেল। এতটা মাখন লাগাবেন না যে সামনের জন বুঝতে পারে যে তার শুধু শুধু মিথ্যে প্রশংসা হচ্ছে। এটাই তো আমাদের কাজ, তাই না? কিন্তু এবার আমি আপনাকে যা দেখাবো সেটা দেখে আপনার চোখ একেবারে বিস্ফোরিত হয়ে যাবে। দেখাবেনটা কি? হিরে। এর মধ্যে আবার আলাদা কি আছে? এটা হলো আনকাট ডায়মন্ড, একদম পিওর খাঁটি জিনিস। খনি থেকে যেমন এসেছে তেমনটাই আপনাকে দেখাচ্ছি। দারুণ ব্যাপার তো, খুব ভালো কথা। তাহলে দেরি কেন করছেন, নিয়ে আসুন এক্ষুনি। আরে ভবেশ, এতক্ষণ কোথায় ছিলে? সরি স্যার, আমি একটু কাজে গেছিলাম। আচ্ছা, একটা কাজ করো, স্টোর রুমে যাও, ওখান থেকে আনকাট ডায়মন্ডের প্যাকেটটা নিয়ে এসো। কোয়ালিটি সার্টিফিকেট? সার্টিফিকেটের চিন্তা আপনাকে করতে হবে না ম্যাডাম, সব ডকুমেন্টস রেডি আছে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমি ডকুমেন্টস রেডি করছি স্যার। আমার ব্যাগ, আমার ব্যাগ! আমি আপনাদের ছাড়বো না। আমার ব্যাগটা, আমার ব্যাগ! আরে তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কোথায় গিয়ে পালাচ্ছে ব্যাগটা। দাঁড়াও দাঁড়াও, ছোট এই আমার ব্যাগ! এই দাঁড়াও, দাঁড়াও, আমার ব্যাগটা! এই দাঁড়াও, আমার ব্যাগ! ব্যাগ নিয়ে পালাচ্ছে, ধরো। ভাইয়া
এরকম করে দৌড়াচ্ছেন কেন? তুমি কোথায় ছিলে? আমি টয়লেটে গেছিলাম। আরে তোমাকে এক্ষুনি টয়লেটে যেতে হলো। এক্ষুনি একটা বাদর ভেতরে এসে কাস্টমারের পার্স নিয়ে পালিয়ে গেল। কি হলো স্যার? আরে জানি না, একটা বদরের মুখোশ পরা লোক ব্যাগ নিয়ে পালালো। আরে এই শোনো, তুমি কোথায় যাচ্ছ? কোটি টাকার হিরে ছেড়ে।